লোকজনকে দিয়ে চায়না আরও বহু রকম বহু চাপ সরকারের উপরে তৈরি করতে পারে, সিরিয়াসলি পারে। যে সফর সেটাকেও তাচ্ছিল্য এবং ডিপ্লোম্যাটিক ভাষায় হলেও হুমকির মাধ্যমেই চায়না শেষ করেছে, আমরা এটুকু বলতে পারি। জিওপলিটিক্স এবং ইন্টারন্যাশনাল পলিটিক্স বর্তমানে খুব ভলেটাইল, খুব দ্রুত নানান দিকে পাল্টে যেতে পারে। চীন তো একটা পরাশক্তি, তারা ফাইট করে কার সাথে? আমেরিকার সাথে। এরকম ফাইট করে আমেরিকার সাথে, আমরা তাকে একেবারে বানায় ফেলবো, সেকেন্ড হ্যান্ড মালে পরিণত করবো, এটা হয়? চীন থেকে বাংলাদেশ আসলে কি পেলেন? যে 21টি চুক্তি হয়েছে বা সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য কোনো বিষয় মানুষ কিন্তু খুঁজে পাচ্ছেন না। তিনি চায়নার সাথে সম্পর্কের সর্বনাশটা করেই ফেলেছেন। প্রধানমন্ত্রী দেশে ফিরে আসবার পরই হঠাৎ করে পুলিশ এত অ্যাগ্রেসিভ হয়ে গেল। তারা এখন আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবার হুমকি দিচ্ছে। হঠাৎ করেই ছাত্রলীগ সংবাদ সম্মেলন করলো এবং সেখানেও তারা বলছে এই আন্দোলন অযৌক্তিক। দর্শক, আজকের ভিডিওটাকে আপনি সুসংবাদ হিসাবে নাকি দুঃসংবাদ হিসাবে ধরে নেবেন, সেটা আপনি যেই দলের সমর্থক সেই হিসাবে বুঝতে পারবেন। দর্শক, কোঠা বিরোধী আন্দোলন কিন্তু ইতিমধ্যেই তুঙ্গে উঠে গিয়েছে। দর্শক, এই যে কোঠা বিরোধী আন্দোলন এইভাবে বেগবান হতে শুরু করেছে এবং শিক্ষার্থীরা কোনো ক্রমেই থামছে না, বা আজকে দেখতে গেলে কিন্তু অনেক জায়গায় পুলিশের সাথে শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে। দর্শক, এর প্রেক্ষাপট কি? এর ফলশ্রুতিতে দর্শক, রাজনীতিতে ঠিক কি ঘটতে চলেছে? যদিও এটা রাজনৈতিক কোনো আন্দোলন নয়, কিন্তু এর এই ফলাফলটি কি আসলে রাজনীতিতে পড়তে পারে বা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কোনোভাবে বিপদে ফেলতে পারে? দর্শক, সেটি আশা করছি আজকের নিউজটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবেন। এমনকি দর্শক, আপনারা কিন্তু ইতিমধ্যেই জেনে গিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীন সফর শেষ হওয়ার একদিন আগেই ফেরত এসেছে। তো দর্শক, সেখানে গিয়ে চীনের প্রধানমন্ত্রী বা চীনের প্রেসিডেন্টের সাথে আসলে বা দুই দেশের মধ্যে আসলে কি কি বিষয় নিয়ে সমঝোতা হয়েছে বা চুক্তি হয়েছে, দর্শক সেটি আশা করছি বুঝতে পারবেন। দর্শক, এই মুহূর্তে রাজনৈতিক বিশ্লেষকগণ কিন্তু একটা কথা বলে বেড়াচ্ছে যে প্রধানমন্ত্রীর চীন সফর ব্যর্থ হয়েছে। তো দর্শক, সত্যি কি প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফরটি ব্যর্থ হয়েছে বা প্রধানমন্ত্রী কি সেখান থেকে কোনো কিছুই বাংলাদেশের জন্য আনতে পারেননি? দর্শক, তারা কি দিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বা বাংলাদেশকে, দর্শক সেটিও আপনারা জানতে পারবেন। এমনকি দর্শক, এরই সাথে সাথে আমি ভিডিও শুরুতে আপনাদের আরও যেই ভিডিওগুলোর অংশ বিশেষ দেখিয়ে শুরু করেছিলাম, সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা আপনারা দেখতে চলেছেন। তো দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না, আপনাদের ভিডিও শুরুতে যেই ভিডিওগুলোর অংশ বিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো। তবে তার আগে বলি, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। চীন থেকে শেষ পর্যন্ত কি পাওয়া গেল তা নিয়ে আজকে সকাল থেকে কয়েকটি রিপোর্ট, বেশ কিছুটা ধাক্কা খেলাম। কিন্তু চীনের সাথে কি হলো? চীন তো আমাদের শুধু টাকা দিতে থাকবে আর আমরা উন্নয়ন করবো এবং বলবো যে এই দেশের উন্নয়ন হয়েছে, ব্যবসা বাণিজ্য হবে, উন্নয়ন হবে। আবার যেহেতু ব্যবসা বাণিজ্য হচ্ছে, সুতরাং ক্ষমতায় থাকার ব্যাপারে আমরা যেভাবে নির্বাচন চাই, সরকার যেভাবে চাই সেভাবেই তারা নির্বাচনে সহযোগিতা করবে। সব তো ঠিক ছিল, কিন্তু কি হয়ে গেল? আমি সমকালে যে রিপোর্টটা দেখলাম তাতে তার শিরোনামটাই হচ্ছে, আমি জানছিলাম গতকাল পর্যন্ত রাতে যে 1 বিলিয়ন মার্কিন ডলার, আজকে সেই 1 বিলিয়ন মার্কিন ডলার থেকে এটা চলে আসলো 1 বিলিয়ন ইয়ান। তো ইয়ানের সাথে আমাদের যে বিনিময়, তাতে 15 থেকে 1600 কোটি টাকা। 1500-1600 কোটি টাকা আমাদের বেশ কয়েকজন বড় ব্যবসায়ী আছে, তাদের পকেটেই আছে। তো ওদেরকে কাউকে বললেই তো হতো। এই যে 21টা কি যেন সমঝোতা, সহযোগিতা, ঘোষণা, এই সমস্ত আমি আগামাথা কিচ্ছু বুঝলাম না। 21টার মধ্যে 7টাই হচ্ছে এই সমস্ত বকরচক্কর। এগুলি খুবই ইনসিগনিফিকেন্ট, আমার কাছে এগুলির কোনো মূল্যই নেই। চীনের সাথে, রাশিয়ার সাথে, উত্তর কোরিয়ার সাথে যদি এই সমস্ত মিডিয়া চুক্তি হয়, আমার কোনো আগ্রহ নেই, কারণ ওই দেশের রাষ্ট্র কাঠামো নিয়ন্ত্রিত। সেই আলোচনাকে না, কিন্তু আমাদের একটা মনে রাখা দরকার, চীন তো একটা পরাশক্তি, তারা ফাইট করে কার সাথে? আমেরিকার সাথে। আমেরিকা তার বাজার রক্ষা করার জন্য ট্যাক্স বাড়াচ্ছে, গাড়ির ট্যাক্স বাড়াচ্ছে, এখন আজকে দেখলাম যে পণ্যের ট্যাক্স বাড়াচ্ছে, যে ওখানকার জনগণ খুশি উঠতেছে যে আমাদেরকে তো খেয়ে ফেললো চীন। যেই একটা পরাশক্তি এরকম ফাইট করে আমেরিকার সাথে, আমরা তাকে একেবারে বানায় ফেলবো, সেকেন্ড হ্যান্ড মালে পরিণত করবো, এটা হয়? ভাব সব তাই। যে কি বলা হলো যে চীনে আমাদের প্রধানমন্ত্রী যাবেন, এটা ভারতের সম্মতি আছে। ভারত চীনকে, ভারতের সাথে তাদের সীমান্তের ঝামেলা আছে বলেই তারা ভারতকে গোনে, নতুবা চীন কি কখনো ভারতকে গোনার কথা যে ফাইট করে আমেরিকার সাথে? গোনার কথা না, যেহেতু তাদের সীমান্ত সংলগ্ন, সীমান্ত বিরোধ আছে, সেই কারণে ঝামেলা আছে। আর ভারতের আয়তন, তারপরে তার সামরিক নানা কৌশল, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তার সম্পর্ক, এসব নিয়ে চীনের একটা টেনশন কাজ করে, সেই কারণে একটাই আছে। নতুবা তো ওই অর্থে তো
মানে ভারত চীনের প্রতিযোগী না। তো সেই যে চীন মনে করে আমেরিকার সাথে উপরে, আমেরিকাও ভয় পায় যে কখন সে নিচে নেমে যায়। এইরকম অবস্থার মধ্যে আমরা এই চীনকে তুচ্ছ জ্ঞান করবো, শুধু টাকা পয়সা নেবো আর আমরা উন্নয়ন করবো, আর তাদের ওই যে চিকেন নেক দিয়ে পূর্বাঞ্চলের সাথে কানেক্ট করে ফেলবে। ওইদিকে পূর্বাঞ্চলের অন্তত একটা রাজ্যে ঝামেলা আছে, অরুণাচল, যেটা চীন ওন করে। তো সেই জায়গায় চীন এটা খুব ভালোভাবে নেবে, এটা তো মনে করার কোনো কারণ নেই। তারপর এই বক্তব্যগুলো যে চীন আমাদের অর্থনৈতিক বন্ধু, ভারত রাজনৈতিক বন্ধু, আবার বলছে যে চীনে যাওয়ার ক্ষেত্রে ভারতের কোনো আপত্তি নেই। এই সমস্ত কথাবার্তা তো তারাও তো গণে, তো হিসাব নিকাশ করে, তো যে তারা বাংলাদেশে বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করছে, বড় অবকাঠামো করছে। তো আবার তারা আবার ওই সামরিকভাবে নিরাপত্তাজনিত বিষয়ে তারা বেকায়দায় থাকবে। তারা তিস্তা প্রকল্পে তারা এগিয়ে আসলো, সেখানে ভারত এখন বাগড়া দিচ্ছে, বলছে না তারা করবে, তাদের তো করা দরকার, তাদের তো যে কাজটা করা দরকার সেটাই তো তারা করলো না। তিস্তা যে বাঁধের যে চুক্তি, সেই তিস্তা পানি বন্টন, মাফ করুন, পানি বন্টন চুক্তি, ওটা করলেই তো আর এই এত চীনের এখানে নাগাল কোনো ব্যাপার ছিল না। তারপরে কিছুই দেখা গেল না, সেই কোথায় পায়রা বন্ধ, কোথায় দক্ষিণাঞ্চলে চীনের বেশ কিছু উন্নয়ন প্রকল্প, কোনো কিছুই দেখা গেল না। তার মানে বোঝা যাচ্ছে যে এটা একটা দায়সারা গোছের একটা মানে রাষ্ট্রীয় সফর হলো, যার ফলাফল বলতে গেলে প্রায় শূন্য। এটাকে কিভাবে এখন কাভার করবে আমি জানি না। তারপরে রোহিঙ্গা, সেই রোহিঙ্গা কি সাপোর্ট তো দিয়ে যাচ্ছে। এই রোহিঙ্গা তো চীনের সৃষ্টি, তো চীন যে সৃষ্টি করছে সে সমাধান করবে কেন? সে তো এটা দিয়ে একটা চাপের মধ্যে রাখবেই। তো অনেকগুলো ব্যাপার আছে, আমাদের আরো বিপদ আছে। আরাকান আর্মি যেভাবে আমাদের একদম সীমান্তের মিয়ানমারের বাহিনীকে সরিয়ে দিয়ে এই জায়গায় ঘাঁটি যাচ্ছে, যে এই আরাকান আর্মির সঙ্গে চীনের সংযোগ, সেই আর্মি কি ঝামেলা করে ভবিষ্যতে, এটাও তো আমরা একটা চাপের মধ্যে পড়ে গেলাম। জানি না, চীন তো খুবই কৌশলীয়, তাদের কূটনীতি তো আমাদের মতন না, তারা ফাউল কথাবার্তা কম বলে, তারা যা করে কাজের মধ্যে দিয়ে দেখায় দেয়। লাদাখে দেখলেন না, ধাম করে তারা একেবারে বেশ প্রায় 50 জন ভারতীয় সৈন্যকে পিটায় মেরে ফেললো, এবং লাদাখের অনেক অঞ্চল তারা দখল করে বসে আছে। অরুণাচলের বহু অবকাঠামোর নাম তারা নামকরণ করছে, এবং ওই অরুণাচলকে তারা তাদের দাবি করে, এবং ভারতের সঙ্গে যে 12টা প্রকল্প, বিদ্যুৎ প্রকল্প করবে ভারত বলছে, সেটা নিয়ে একটা মুখোমুখি অবস্থান চলে গেছে, তারা এটা করতে দেবে না। এই অবস্থার মধ্যে আমাদের এই জায়গাটা, এই সমস্ত রেল সংযোগ ওই পূর্বাঞ্চলের সাথে তারা কানেক্ট করবে বলে এইটা এইভাবে করা উচিত ছিল। যদি রেল সংযোগ আমরা ইউরোপের মতন করতে চাইতাম, তাহলে আশেপাশে যতগুলো দেশ ছিল, মিয়ানমার, চীন, পাকিস্তান, তারপরে থাইল্যান্ড, মিলাই আমরা একটা জোন করে আমরা ইউরোপের মতন একটা রেল লাইন চালু করতাম, যে আমরা একটা ট্রেনে উঠলাম, ভারত টারত হয়ে পাকিস্তান, চীন, কাম্বোডিয়া হয়ে, যাতে ঘুরে আবার আসতে পারি মিয়ানমার বা থাইল্যান্ড হয়ে। তো সেই সব তো পরিকল্পনা নেই। এখন ভারত বেছে 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 তার মতন করে সুবিধার জন্য করছে, আমরা দিয়ে যাচ্ছি। দেখ, আমাদের মনে হয় খেসারত দিতে হবে। প্রধানমন্ত্রী ফিরে আসলেন এবং তারপর ছাত্রলীগ এবং পুলিশ, ডিএমপি সংবাদ সম্মেলন করলো এবং এখন কোটা সংস্কার আন্দোলনকারীদের তারা একরকম থ্রেট দিচ্ছে। গোটা দুয়েক মানুষ যারা আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত, সরকারের সাথে সম্পৃক্ত, তাদেরকে আমরা বিরক্তি প্রকাশ করতে দেখেছি। এমনকি একজন রাষ্ট্রদূতকেও আমরা দেখেছি হাসি মুখে গাড়ি থেকে নেমে হেঁটে গেছেন, পরে সিএনজি নিয়ে তিনি স্পিকারের সাথে সাক্ষাৎ করতে গেছেন। তিনিও বিরক্তি প্রকাশ করেননি, কারণ গণতান্ত্রিক দেশে মানুষের অধিকারের পক্ষে এই ধরনের আন্দোলন হতে পারে, সেখানে বাধা দেওয়ার পুলিশ কিংবা সরকারি দলের ক্যাডার বাহিনী, ছাত্রলীগ কোনো অধিকার রাখে না। হঠাৎ করে একই দিনে ছাত্রলীগ এবং ডিএমপির সংবাদ সম্মেলন, অর্থাৎ একটা তো আরেকটার এক্সটেনশন। ছাত্রলীগের পরিপূরক হচ্ছে পুলিশ, আবার পুলিশের পরিপূরক হচ্ছে ছাত্রলীগ। আবার এই সংবাদ সম্মেলনও তারা উভয়ে প্রায় একই সময় করেছে, একই দিনে, এবং প্রধানমন্ত্রী দেশে ফিরে আসবার পর। আন্দোলনকারীদের উদ্দেশ্যে কয়েকটা কথা বলি। সরকারের বিরুদ্ধে যায় এমন কোনো স্লোগান দেওয়া যাবে না, জনগণের অন্য কোনো দাবি নিয়ে কথা বলা যাবে না। এই ধরনের অবস্থান থেকে আমাদেরকে সরে আসতে হবে। আমি আমার এই চ্যানেলে এর আগে বেশ কয়েকটা ভিডিওতে, কোটা আন্দোলন নিয়ে বেশ কয়েকটা ভিডিওতে বারবার বলার চেষ্টা করেছি, অধিকার আদায়ের যে লড়াই, এখানে সবাই অংশগ্রহণ করতে পারে। রাজনৈতিক দল অংশগ্রহণ করতে পারে, একজন সাধারণ মানুষ অংশগ্রহণ করতে পারে, একজন শিক্ষার্থীর পাশাপাশি একজন রিক্সাওয়ালাও অংশগ্রহণ করতে পারে। আজকে আপনাদের যৌক্তিক আন্দোলনে যদি একজন রিক্সাওয়ালা অংশগ্রহণ করে, একজন সাধারণ মানুষ অংশগ্রহণ করে, তাহলে তার অধিকার যেখানে ক্ষুণ্ণ হচ্ছে, সেখানে তার অধিকারের পক্ষে কথা বলার দায়িত্ব আপনার আছে। সুতরাং কোনো রাজনৈতিক দলকে ইনভলভ করা যাবে না, কোনো রাজনৈতিক বক্তব্য দেওয়া যাবে না। এমন কোনো বক্তব্য যেটা জনগণের অধিকারের কথা বলে কিন্তু সরকারের বিরুদ্ধে যায়, সেটা বলা যাবে না। এই অবস্থান থেকে আমাদেরকে সরে আসতে হবে। কারণ অধিকার শুধুমাত্র কোটা সংস্কারের মধ্যে তো নেই, শুধুমাত্র কোটা দিয়েই বৈষম্য সৃষ্টি করা হয়েছে, ব্যাপারটা তো তেমন না। অবশ্যই সেরকম না। এদেশের জনগণের সকল নাগরিক অধিকার হরণ করা হয়েছে, সকল সাংবিধানিক অধিকার হরণ করা হয়েছে, দেশের সবগুলো সাংবিধানিক প্রতিষ্ঠানকে দলীয়করণ করা হয়েছে। এগুলো প্রত্যেকটাই এখন সরকারের এক একটা এক্সটেনশন। আর এ কারণেই তো আদালতকে তারা ব্যবহার করতে পারে।
যখন যেভাবে ইচ্ছা। প্রধান বিচারপতি এক এক সময় এক এক কথা বলতে পারেন, কারণ সরকার যখন যেভাবে চায় তখন সেভাবেই আদালতকে অ্যাক্ট করতে হয়। ফলে সরকারের বিরুদ্ধে যায় এমন কোনো অবস্থানে যাওয়া যাবে না। এই ধরনের মানসিকতা থেকে বের হয়ে এসে সত্যিকারের লড়াইটা করতে হবে, সত্যিকারের লড়াইটা। প্রধানমন্ত্রী দেশে ফিরে আসবার পরই হঠাৎ করে পুলিশ এত অ্যাগ্রেসিভ হয়ে গেল। তারা এখন আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবার হুমকি দিচ্ছে। হঠাৎ করেই ছাত্রলীগ সংবাদ সম্মেলন করলো এবং সেখানেও তারা বলছে এই আন্দোলন অযৌক্তিক। হঠাৎ করে কেন? আমরা নিশ্চয়ই বুঝতে পারি, আমরা বুঝতে পারি এই শক্তিগুলো কোথা থেকে পাই, সিদ্ধান্তগুলো কোথা থেকে আসে। সুতরাং আসল জায়গাটাতে চ্যালেঞ্জ করা যাবে না। এই মানসিকতা নিয়ে যদি আমরা কোনো আন্দোলন করতে চাই, সেই আন্দোলনে কোনোদিনও সফলতা আসবে না। সঠিক জায়গাতেই আঘাত করতে হবে এবং চ্যালেঞ্জটা সেখানেই জানাতে হবে। দর্শক, আমি আশা করছি আপনারা সকলেই অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিওই দেখেছেন। এমনকি দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন। দর্শক, সবসময় জানাবেন আপনি ঠিক কোন জায়গা থেকে আজকের এই ভিডিওটি দেখেছেন এবং আপনি ঠিক কোন দলের প্রার্থী হয়ে আজকের এই নিউজটি দেখেছেন। দর্শক, নিউজটি শেষ করছি এখানেই, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফিজ।